থেকে সব জায়গায় আলোচিত হচ্ছে। ইসরায়েল ইরান সংকট, ফিলিস্তিন সংকট এবং একই সাথে মধ্যপ্রাচ্যের এই সংকটকে কেন্দ্র করে কি ঘটতে যাচ্ছে, রাশিয়া, আমেরিকা কিংবা তাদের অবস্থান কি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন সম্মানিত অতিথি হিসেবে হাসান ফেরদৌস, রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক। আর শুরুতেই জানতে চাই, হাসান ভাই, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। পহেলা বৈশাখে কি করলেন? তোমাকে শুভেচ্ছা। পয়লা বৈশাখে কি করলাম? এসে গেছিলাম টাইম স্কয়ারে। টাইম স্কয়ারে গেছিলাম। আচ্ছা, আচ্ছা। খুব ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমি সত্যি এনজয় করেছি। এই অনুষ্ঠানটা মুখ্য নয়। টাইম হুম, স্কয়ারের হুম। যে আমরা প্রায় ৫-৭ হাজার লোক নিজেদের উপস্থিতি ঘোষণা করছি। এ নিয়ে লিখেছিও আমি যে এটা হুম, আমাদের হুম। প্রেজেন্সটাকে আমরা অ্যানাউন্স করলাম। এই বড় শহরে, এই শহরের একদম বুকের ভেতরে আটারিতে এতগুলি লোক দাঁড়িয়ে আমরা গান গাইছি। আবার তোরা মানুষ হ বাংলায়। আ হ্যাঁ, হ্যাঁ। আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এবং আমাদের পোশাক, শাড়ি পরে সে টাইম স্কয়ারে মানে অন্যরকম। এই অনুভূতি আসলে অন্যরকম। এটি। এবং এ কারণেই আমি সবসময় ধন্যবাদ দেই যারা এখানে সুস্থ বাংলা ভাষা, সংস্কৃতিকে মেলে ধরার আপ্রাণ চেষ্টা করছেন। কারণ এখানে আমরা সবাই জীবন যুদ্ধে এত কষ্ট করি, তারপরে এই সংস্কৃতিকে লালন করে পরম মমতায় আমরা যে মেলে ধরার চেষ্টা করছি, আমি তাদের প্রতি কিন্তু শ্রদ্ধা। আমি সে কথা বলছি না। আমার আচ্ছা। এখানে বাংলায় হলো কি হলো না ইম্পোর্টেন্ট নয়। হুম, হুম। এতগুলি বাঙালি আমরা, এতগুলি আচ্ছা, বাংলাদেশী আমরা। আচ্ছা। আমরা কে এই শহরের মানুষ জানে না। এই হ্যাঁ, হ্যাঁ। শহরে আমাদের মাত্র ২ জন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এতদিন পরে মাত্র ২ জন কেন? হুম, হুম। ফলে আমাদের প্রেজেন্স নেই। আমরা ভিজিবল না। আমাদের আমাদের আওয়াজ পৌঁছায় না সিটি হলে বা কংগ্রেসে। হুম, হুম। কারণটা হচ্ছে আমরা ভিজিবল না, আমরা দৃশ্যমান নই। দৃশ্যমান হওয়ার একটা চেষ্টা হলো। আমি বলছি যে এটা হচ্ছে আমাদের দৃশ্যমান হবার একটা চেষ্টা। প্রতি বছরে ভারতীয়রা বিশাল প্যারেড করে। প্যারেড পুয়ের্তো করে। রিকানরা বিশাল প্যারেড করে। আমরা জ্যাকসনসে বসে, বসে ঢং, ঢং করে তবলা বাজাই। তা নয়। দেখো আমরা কি করলাম? সবাই মিলে ১০ ঘন্টা ধরে আমরা ওই রাস্তা আটকে রাখলাম। আটকে রেখে ভাষণ দিলাম, গান করলাম, আমাদের নিজের পোশাক পরে হাজির হলাম। বললাম কি? আমি আছি এই শহরে। This is my city too. এটাকে বলে আমি মনে করি আমি বড় ভিক্টরি। এটি আমার বড় বিজয়। বাহ! এই কারণেই আপনার বিশ্লেষণ আমার এত পছন্দ। কারণ আমরা একেকজন একেকভাবে দেখি। আপনি যেভাবে দেখেন সেটি আসলে অন্যরকম। অন্যরকম চিন্তার খোরাক দেয় যে ঠিকই তো, আপনি যে বিষয়টি বললেন যে আমাদের মাত্র ২ জন প্রতিনিধি। শাহনা হানিফ আর সুমা সাঈদ। এছাড়া তো আমরা যে এত, এত মানুষ আছি, এত, এত কষ্ট করছি, সেই জায়গাটির জানান দেওয়া হলো। অসাধারণ। আজকে হাসান ভাই, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মূলত একটু ট্রাম্পের বিষয়টি আসবে। কিন্তু আজকে আমার বিষয় ভিত্তিক আলোচনার বিষয় ইসরায়েল, ইরান, ফিলিস্তিন। এই সংকটকে ঘিরেই মূলত আজকে আমার বিষয় ভিত্তিক স্পেশাল আলোচনা। তবে শুরুতে একটু জেনে নিতে চাই, ট্রাম্পের আলোচনা নিয়ে সবাই জানতে চায়। আদালতে এসেছে, একজন গায়ে আগুন লাগিয়েছে, সব জায়গায় সংবাদের শিরোনাম হচ্ছে। একটু জেনে নিতে চাই ট্রাম্পের হাজিরা, ২০২৪ সালে নির্বাচন, সবকিছু মিলিয়ে যদি ভূমিকাতে একটু বিশ্লেষণ করতেন। কি জানতে চাও? সব কি জানা আমি হয়ে একদম স্পেসিফিক জানতে চাই, আজকে আদালতে যেহেতু ট্রাম্প এসেছিলেন ম্যানহাটনে এবং সেটি হচ্ছে স্টর্মি ড্যানিয়েলস এর মামলার কোন তথ্য প্রেক্ষাপটে। করে তিনি হ্যাঁ, আসছেন? এটি। হ্যাঁ, এবং ১২ জন জুরি আছে। সবকিছু মিলিয়েই একটু জানতে চাই, আদৌ কি কোনো প্রভাব ফেলবে ২০২৪ সালের নির্বাচনে এই মামলাগুলো? অবশ্যই ফেলবে। যদি ট্রাম্প কনভিক্টেড হন, হুম, হুম, যদি ট্রাম্প দোষী সাব্যস্ত হন, তো অবশ্যই ফেলবে। যদি না হন, হুম, হুম, তাহলেও ফেলবে, বিপরীত প্রভাব ফেলবে। ট্রাম্পের লোকেরা ট্রাম্প কি বলছেন? যেটা একটা উইচ হান্ট। আমার হুম, এখন হুম, নির্বাচন করার কথা, আমাকে আটকে রেখেছো তোমরা এইখানে। এটা সবই একটা চক্রান্ত তিনি বলছেন। হুম, হুম, যদি মামলায় প্রমাণিত হয় তিনি দোষী নন, সেক্ষেত্রে তার প্রভাবটা তার দিকে যাবে। মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে গিয়ে ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেসে হুম, হুম, ১২ জন জুরি এবং ৬ জন অল্টারনেট তারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। যদি একজন জুরিও বলে আমি রাজি না, আমি সম্মত নই, হুম, হুম। একজন জুরি মেম্বারের ডিসএগ্রিমেন্ট এর কারণে এই মামলা মিস ট্রায়াল হয়ে যাবে। অর্থাৎ ট্রাম্প সাহেব বেঁচে যাবেন। তার সম্ভাবনা ১০০ ভাগ আছে। আমি ৯০ ভাগও বলব না। একজন লোক না বলার ১০০ ভাগ সম্ভাবনা আছে। কারণ যারা যে ১২ জন বা ১৮ জন এখানে ১২ জন। হুম, ১২ হুম। জন প্লাস ৬ ৬। হুম, হুম, ৬ বিকল্প অল্টারনেট যারা এখানে যুক্ত হলেন, তাদের মধ্যে একজন ট্রাম্পের পক্ষে কথা ভাবতেই পারে।
কারণ ব্যাপারটা হচ্ছে হাইলি ডিভাইসিভ, আমরা শহরে বাস করি এবং ট্রাম্প একটা হাইলি ডিভাইসিভ, মানে বিভক্ত করে যে লোকটা সবকিছুকেই, তেমন একজন লোক তিনি, বলে ইটস এন্টায়ারলি পসিবল। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে প্রতিদিন আগামী 6 সপ্তাহ এই মামলা চলার কথা, হয়তো কম বেশি, কমই হয়তো হবে, উনি জাজ বলেছেন 6 সপ্তাহ চলবে এটা। তাই যদি হয় প্রতিদিন আমি কি শুনবো, আমার কানে কি বাজবে? স্টর্মি ড্যানিয়েলস, ম্যাকডুগাল, ডোনাল্ড ট্রাম্পের যখন মাত্র নতুন বাচ্চা হয়েছে, বাচ্চাকে ফেলে রেখে তিনি পোস্টনশিপ করছেন এক পর্নোগ্রাফিক স্টারের সাথে, এই কথাগুলো আমার কানে তো ঢুকবে। এবং আমি কি ভাববো, আমি যদি মধ্যপন্থী লোক হই, আমি রিপাবলিকানও না হই, ডেমোক্রেট, মাঝখানে আছি আমি, ঠিক করিনি এখনো কাকে ভোট দেবো, আমি কি দেখবো? একটা অসৎ, একটা লম্পট, একটা দুশ্চরিত্র লোক এখানে আমার চেষ্টা করছে প্রেসিডেন্ট হবার জন্য। কিন্তু হাসান ফেরদৌস, আমি একটু থামিয়ে দিয়ে প্রশ্ন করতে চাই। 2016 সালে তো এই শব্দগুলো আমরা শুনেছি। মাথায় রাখতে হবে যে ট্রাম্প জিতলো কেন? ট্রাম্প জেতার প্রধান কারণ হচ্ছে যে হিলারি ক্লিন্টন জেতেননি। হিলারি ক্লিন্টন লস্ট ইলেকশনস, ঠিক যেভাবে গতবারের নির্বাচনে ট্রাম্প লস্ট, বাইডেন ওয়ান। বাইডেন জেতেনি, কিন্তু ট্রাম্প হেরেছেন বলে বাইডেন জিতেছেন। ব্যাপারটা বুঝিয়ে বলি আমি। 2016 সালে প্রায় 10% আফ্রিকান আমেরিকান ভোট দিতে যায়নি, কম্পেয়ার টু আগের 2012 সালে যারা ভোট দিয়েছিল ওবামাকে, প্রায় 10% কালো মানুষ ভোট দিতে যায়নি। 15% ল্যাটিন আমেরিকান, ল্যাটিন ভোটাররা ভোট দিতে যায়নি। হিলারি ওয়াজ এ ডিফেক্টিভ ক্যান্ডিডেট। তার জন্য যে লেভেলের সাপোর্ট ছিল ওবামার, সেই সাপোর্ট সঞ্চয় করেনি। ফলে যেহেতু ভোট দিতে যায়নি হিলারির পক্ষে, ফলে ট্রাম্পের পক্ষে ভোট না দিলেও হিলারির পক্ষে ভোট না পড়ার কারণে ট্রাম্প জিতে গেছে। এক্স্যাক্ট একই ঘটনা ঘটেছে বাইডেনের ক্ষেত্রেও। যেহেতু প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের পক্ষে না ভোট পড়েনি। মাথায় রাখতে হবে ব্যাপারটা কি ঘটে আমেরিকায়। আমেরিকায় কিন্তু ভোট হয় মাত্র 7টা স্টেটসে, 7টা ব্যাটল স্টেটসে ভোট হয়, এবং এই 7টা ব্যাটল স্টেটসে বাইডেন জিতেছে ওভারঅল মাত্র 46,000 ভোটসে তিনি জিতেছেন। আমরা বলি 3 মিলিয়ন 30 লক্ষ ভোট তিনি ব্যবধানে জিতেছেন, তা নয় আসলে। এই 7টা ব্যাটল গ্রাউন্ড স্টেটসে মাত্র 46,000 ভোটসে জিতেছেন। যেমন ধরা যাক উইসকনসিনে মাত্র 10,000 ভোটে তিনি জিতেছেন, জর্জিয়াতে মাত্র 12,000 ভোটে জিতেছেন। ফলে সেই জন্যই ব্যাপারটা এত 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 গুরুত্বপূর্ণ। একই ঘটনা কিন্তু আবারও ঘটবে। এই যে মাত্র 10, 15, 12,000 ভোটের ব্যবধানে এবারও নির্বাচনও কিন্তু সেই ফলাফলটা আমরা দেখবো যে এই মাত্র 15,000 ভোটের ব্যবধান। যেমন ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিই আমি তোমাকে, জর্জিয়া। আমি তোকে বললাম জর্জিয়ায় মাত্র 12,000 ভোটে, জর্জিয়াতে প্রায় 70,000 মুসলমান এবং আরব ভোটার আছে। সংখ্যাটা বেড়েছে, আমি গতবারের কথা বলছি। 70,000 ভোটার আছে যারা অত্যন্ত অসন্তুষ্ট গাজার পলিটিক্স নিয়ে, আমেরিকান পলিটিক্স ইন গাজা। এই 70,000 যদি 20% বা 40% বলে আমি ভোট দেবো না বাইডেনকে, তাহলে বাইডেন উইল লুজ জর্জিয়া। আমি এই বিষয়টি একটু আনতে চেয়েছিলাম আপনি যখন উদাহরণ দিচ্ছিলেন। যেমন শুধু আমি কথা শেষ করি আমি। ফলে যে মাঝখানের যে ভোটাররা আছে, তুমি দেখেছো সমস্ত ওপিনিয়ন পোলে এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প সাহেব 2 থেকে 4 পয়েন্টে, যা কিনা অলমোস্ট উইদিন মার্জিন অফ এররের মধ্যে পড়ে, যেটা এটা ভুল হতেও পারে, মার্জিন অফ এরর যেটাকে বলি আমরা। কিন্তু এই যে মাঝখানের লোকেরা প্রতিদিন শুনবে, বিশেষ করে মেয়েরা শুনবে, তুমি শুনবে, তোমার বোন শুনবে, আমার বউ শুনবে, বারবার যখন কানে বাজবে এই একটা অসৎ লোক প্রকাশ্যে বসে আছে, তার সামনে স্টর্মি ড্যানিয়েল বসে আছে, যার সঙ্গে যখন 2006 সালে তার পুত্র হওয়ার সময় তিনি প্রকাশ্যে তিনি পোস্টনশিপ করছেন, এই লোকটা আমি ভোট দেবো কেন? কেন ভোট দেবো? এমন একটা আমেরিকায় কি লোক নেই আর? ফলে আমি বলছি যে এই ঘটনাটা উইল হ্যাভ এ ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট, বিশেষ করে সাবারবান মহিলাদের ভোটের ক্ষেত্রে, যার প্রতিক্রিয়া আমরা দেখতে পারি আগামী ভোটের ফলাফলে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই জন্য এই কিন্তু যদি উল্টো ঘটে, যদি ট্রাম্প নিঃশর্তে মুক্তি পেয়ে যান, প্রমাণিত হয় যে কেসটা সম্পূর্ণ ভিত্তিহীন, তাহলে কিন্তু উল্টো ঘটবে। তাহলে ট্রাম্পের যে সমর্থক বেসটা আছে তারা দেখলে ঠিকই তো বলেছিলাম আমরা, এটা একটা বানানো মামলা, অন্যায় কিছু করেনি ডোনাল্ড ট্রাম্প, তাকে ফাঁসানোর জন্য মামলা করা হয়েছে, এবং তাতে তার বেসটা আরো শক্তিশালী হবে এবং মধ্যপন্থী লোকরা কিছু কিছু হলেও ট্রাম্পের দিকে ঝুঁকবে। বলে এটা খুব ক্রুশিয়াল মামলা এটা একটা। বাহ, খুব সুন্দর। আমি যে প্রশ্নটি করতে আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে কি ধরনের প্রভাব ফেলবে। কারণ এই
মামলা চলছে, চলবে, কিন্তু আসলে নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে, কে লাভবান হচ্ছে, সে বিষয়টিরই সমীকরণটি আপনার কাছ থেকে জানার ইচ্ছা ছিল। আমি মূলত আজকে আলোচনা করব একদম ইসরায়েল, ইরান এবং ফিলিস্তিন এই বিষয়টি নিয়ে। এটি খুবই স্পর্শকাতর বিষয়। ধর্ম জড়িয়ে আছে, সবকিছু জড়িয়ে আছে, ইতিহাস জড়িয়ে আছে। তবে আমি একটু সময়টি ভাগ, ভাগ করে একটু আলোচনা করতে চাই। ১৯৭৯ সালের আগের প্রেক্ষাপট আমার একটু জানার বেশি দরকার নেই। কারণ তখন ইরান ইসরায়েলের সম্পর্ক ভালো ছিল। ১৯৭৯ সালের ১৯৭৯ সাল থেকে ৯০, ৯০ এর পরবর্তী সময়। এভাবে আমি একটু ভাগ করতে চাই। আমি একটু হাসান ফেরদৌস বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটু আগে একটু ভূমিকাতে একটু জেনে নিতে চাই। সাধারণ যারা মানুষ আছে, যারা আমরা এত রাজনীতির মেরুকরণ বুঝি না, আমরা কূটনীতি বুঝি না। আমরা শুধু বুঝি আমি ইরানের পক্ষে, আমি যেহেতু মুসলিম, আরেকজন হচ্ছে ইহুদি, সে হচ্ছে ইসরায়েলের পক্ষে। একদম সাধারণ মানুষের কথা গল্পগুলোই বলছি। যে একজন সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করেছিল যে আসলে কে উইন হচ্ছে এই যুদ্ধে? ইরান না ইসরায়েল? কে সবচেয়ে বেশি পাওয়ারফুল? কার সাথে আছে? আমি এই প্রশ্নের উত্তরটি আগে আপনার কাছ থেকে নিতে চাই। যে আসলে এই যুদ্ধে জয়ী হওয়ার তালিকা কি আমরা আসলে প্রকাশ করতে পারবো? নাকি লুজার সবাই? যদি যুদ্ধটা এই মুহূর্তে যুদ্ধের ফলাফল তুমি আমাকে চাও, আমি বলবো যে হুম, যুদ্ধে যদি ফুটবলের ভাষায় বলি আমি, হুম, হুম। ইরান ০ গোল দিয়েছে আর ইসরায়েল ১২ গোল দিয়েছে। এই সেটাই এত জানতে বিপুল চাচ্ছিলাম। ব্যবধানে ইসরায়েল এই যুদ্ধে জিতেছে। প্রমাণটা তোমাকে দেই আমি। হুম, হুম, ইরান থেকে ৩০০ বা সোয়া ৩০০ বা ৩৫০ বলা হচ্ছে ড্রোনস, ক্রুজ মিসাইলস, ব্যালিস্টিক মিসাইল পাঠানো হয়েছে। মূলত ক্রুজ হুম, মিসাইল এবং স্লো মুভিং ড্রোনস পাঠানো হয়েছে। হুম, হুম, এবং পাঠানোর আগে তারা জানিয়ে দিয়েছে আমেরিকাকে, ভাই আমি ড্রোনস পাঠাচ্ছি। আর আমেরিকা সঙ্গে, সঙ্গে কি করেছে, টেলিফোন করে বলে দিয়েছে ইসরায়েলকে এই ড্রোন আসছে কিন্তু। এবং সঙ্গে, সঙ্গে দাঁড়িয়ে গেছে কারা? দাঁড়িয়ে গেছে আমেরিকা, যুক্তরাজ্য, দাঁড়িয়ে গেছে ফ্রান্স। তার সঙ্গে যুক্ত হয়েছে মিশর, জর্ডান এবং ইউএই। কি হুম, করতে? হুম। ওই ড্রোনগুলিকে ঠেকাতে। ঠেকাতে। পাঠাচ্ছে ইসরায়েল, পাঠাচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের কাছে না পৌঁছানোর একটা ড্রোনও কিন্তু পৌঁছায়নি। তার হুম, আগে প্রত্যেকটি বলা হচ্ছে 99%, ইনফ্যাক্ট একটা মাত্র ড্রোন হয়তোবা সামান্য ভেঙে পড়েছিল, যার ফলে একটি বেদুইন মেয়ে সামান্য আহত হয়েছে। তো এত তোড়জোড় করে যে আমি পাঠালাম, কি হলো? আমি একটু আগে বলছিলাম কাকে যেন, এটা বাংলাদেশের টিভি ফিল্মের মতো। দেখবে ঘুষি দেয়। শব্দ হয়, গায়ে লাগে না। এবার ঘুষি দিল তো, দেখবে তো ঘুষিটা নাকে লাগবার আগেই শেষ হয়ে যায়। ঠাস করে শব্দ হয়। আমাদের ওই বাংলাদেশের ফিল্মের মতো ঘুষি দিচ্ছি আমরা, শব্দ হচ্ছে, গায়ে লাগছে না। এক্সাক্টলি হোয়াট হ্যাপেন্ড। অন্যদিকে ইসরায়েল কি করলো? এটা হুম, হচ্ছে মাস্টার স্ট্রোক বিবি নেতানিয়াহুর। সারা বিশ্বের লোক যখন তাকে নিন্দা করছে তার গাজা হুম, হামলার জন্যে, যখন সে একঘরে হয়ে পড়েছে, যখন জাতিসংঘে নিরাপত্তা পরিষদে তার বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে এবং আমেরিকা এই প্রস্তাবের পক্ষে ভোট দিচ্ছে, তখন সে কি করলো? সে আক্রমণ করলো সিরিয়াতে, যার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। সিরিয়াতে হুম। ইরানের একটা কনসুলেটে হামলা করলো। সঙ্গে, সঙ্গে আমাদের নজর চলে গেল কোথায়? সিরিয়ার উপরে। ইরান। এই তো হ্যাঁ, যুদ্ধটা দামেস্কে। বেড়ে গেল বোধহয়। যুদ্ধ এখন তুমি একটু আগে বললে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বুঝি লেগে গেল। হুম, সবার হুম। নজর চলে গেল কোত্থেকে? গাজা থেকে। এবং যে নিন্দায় পড়েছিলেন এবং ক্ষমতা প্রায় হারাতে বসেছিলেন নেতানিয়াহু, তিনি বেঁচে গেলেন। তিনি হয়ে গেলেন কি? হিরো। এই তো আমার নেতা। ইসরায়েলের ভাববে যে আমাকে রক্ষা তো করবে না, আমার শত্রুকে পর্যুদস্ত করবে। ইরান কি হলো? আমার কনসুলেট আক্রমণ ২ করেছে। জন। আমার হুম। দেশের উপরে আক্রমণ করাই বটে। এবং আমার ২ জন জেনারেল মারা গেছে। সব মিলে মারা ১২ জন গেছে। মারা গেছে। আমি কিছুই করব না। যদি আমি কিছু না করি আমার লোক কি ভাববে? এইসব বসে আছে আয়াতুল্লাহরা, কোনো কাজের না। অথর্ব এরা। ফলে আমাকে বাধ্য হয়ে কিছু করতে হলো। আমি কি করলাম? আমি একদিকে বললাম, ভাই পাঠাচ্ছি আমি, কিন্তু ভয় পেও না। তোমার গায়ে লাগবে না। সেকেন্ড ফেজ কি হলো? ইরান তো পাঠালো তার ড্রোন। হুম, গায়ে হুম। লাগলো না ইসরায়েলের। ইসরায়েল বলছে, কি? আমার ঘরে, আমার মাটির, আমার দেশের বিরুদ্ধে ইরান অস্ত্র ড্রোন পাঠিয়েছে। আমাকে পাল্টা আক্রমণ হানতে হবে। তখন ওয়াশিংটন থেকে ফোন করলেন আমাদের প্রেসিডেন্ট বাইডেন সাহেব। ফোন করে তিনি কি বললেন? তিনি বললেন, ভাই নেতানিয়াহু, তুমি জিতে গেছো। ইউ হ্যাভ ওয়ান। টেক দ্য উইন অ্যান্ড ডোন্ট এসক্যালেট। এটাকে বাড়াবাড়ি করো না। তুমি জিতে গেছো, এটা বাড়াবাড়ি করো না। এই কথা তার বলার কারণটা কি? তিনি চান না, বাইডেন সাহেব চান না। তিনি ইসরায়েলের পক্ষে। এর মধ্যে কোন রকমের দ্বিমত হুম, নেই। হুম। তিনি ইসরায়েলে ফিরে গেছেন, ইসরায়েলে যে কোলাকুলি করেছেন নেতানিয়াহুর সঙ্গে। কিন্তু তিনি চান না এই মুহূর্তে তার সামনে নির্বাচন, যাতে করে এই যুদ্ধটা
সম্প্রসারিত হয়, কারণ তার দেশের ভেতরে প্রোগ্রেসিভরা, ছাত্ররা, কালো মানুষেরা, আরবরা, মুসলমান ক্ষেপে আছে। তো তাদেরকে শান্ত করবার জন্য তিনি বারবার বলছেন যে ভাই থামো, তুমি তো জিতে গেছো, এখন তোমার কোনো প্রয়োজন নেই যুদ্ধ করার। নেতানিয়াহু বলছে যে আরে চান্স তো পেয়ে গেছি একটা। বাইডেন বলছে কি হয়েছে, আমাকে তো একটা কিছু করতে হবে, কারণ তার তো এক্সট্রিম রাইটিস্ট তার কোয়ালিশন ব্যাপার আছে। খুশি করার জন্য সে কি করলো, আমিও লোক দেখানো আর কি, নামকা ওয়াস্তে একটা হামলা করি আমি, যাতে করে আমার সাপও মরে লাঠিও না ভাঙে। উনি ড্রোন পাঠালেন, মজা দেখো, ড্রোন কিন্তু ঢুকতে পারেনি ইসরায়েলের ভেতরে। ইসরায়েলি ড্রোন ঠিকই ইস্পাহানে যে আক্রমণ এনেছে, তার মানে ইসরায়েলের শক্তি আছে, ক্ষমতা যখন খুশি তোমার দেশের ভিতরে যে তোমাকে হামলা করার। বলে আমি তো আগে বললাম যে ইরান 0, ইসরায়েল 12, এগুলো মূল ব্যাপার। এই যুদ্ধে সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছে ইরান। আরো একটা কথা বলি আমি, ইসরায়েলের পক্ষে দাঁড়ালো কে, একটু আগে বললাম আমি, দাঁড়ালো কে? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউকে। ইরানের পক্ষে কে দাঁড়িয়েছে? আমরা বলি ইরানের পক্ষে রাশিয়া, চীন, কই তারা কিছু করেছে? তারা কিছুই করেনি, উল্টো তারা লাভরভ কি বলেছে, আর বাড়াবাড়ি করার দরকার নাই, ডোন্ট এসকালেট, তিনি গতকাল পরামর্শ দিয়েছেন। ফলে মানে সত্য কথা হচ্ছে যে পৃথিবীটা এই শক্তিমানদের নিয়ন্ত্রণে, আমরা যারা শক্তিহীনই হয়ে থাকছি। কিন্তু কিছুই করার নেই। হাসান ফেরদৌস, আমি একটু জানতে চাই যে ফিলিস্তিন সংকটকে ঘিরে এটি সবসময় হয়, ইসরায়েলের অন্যদিকে মুখ ফেরানো কিংবা অমুক হামলা করেছে তার প্রেক্ষাপটে আবার আক্রমণ, পলিটিক্স কিংবা কূটনীতির চালে এই ধরনের ঘটনা ঘটে। আমি যে বিষয়টি একটু জানতে চাই যে ইতিহাস বলছে ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্যা সেটি ইরানের জন্য কতটুকু মাথা ব্যথার কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে? তার কারণটি হচ্ছে ইতিহাস কিন্তু 1979 সালের প্রেক্ষাপটে একরকম, 90 সালের আগে একরকম, এবং আমরা দেখেছি ইসরায়েল রাষ্ট্র তৈরির সময় বিরোধিতা করলেও দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরানই কিন্তু সমর্থন দিয়েছিল ইসরায়েলকে। তো সেই প্রেক্ষাপটে ফিলিস্তিন ইস্যুটি ইরানের জন্য কি আসলেই গুরুত্বপূর্ণ নাকি? আমি একটু জানতে চাই, বিশ্লেষণটি একটু জানতে চাই। রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তত্ত্বে যেতে চাই না, তবু তত্ত্ব নিয়ে কথা বলছি আমি। সব রেজিমেরই, সব সরকারেরই একটা লেজিটিমেসি প্রয়োজন আছে। আমি ক্ষমতা থাকবো কোন শক্তি নিয়ে? ধরা যাক মনে করি ভারত পাকিস্তানে সামরিক বাহিনী পাওয়ারফুল কেন? সামরিক বাহিনী বলে কি, আমার শত্রু হচ্ছে বহির্গত শক্তি, এক্সটার্নাল এনিমি হচ্ছে ভারত, আর আমি আর্মি জেনারেল সাহেব একমাত্র আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি। ফলে সরকার, ক্ষমতাবান সরকার একটা এনিমি তৈরি করে। আমেরিকা যেমন এনিমি তৈরি করে। আমেরিকা একদিন আগে কি করেছে? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, কমিউনিজম চলে গেল, প্রধান শক্তিকে আইসিস, ইসলাম বিরোধী আইসিস চলে গেল, এখন কি চায়না। মানে আমাকে একটা শত্রু বানাতেই হবে, যে শত্রুটাকে পেটাতে পারবো আমি, আমার পাঞ্চিং ব্যাগ যেটা হবে। যেমন শত্রু, আমার লেজিটিমেসি প্রমাণের জন্য আই নিড এন এনিমি। ইরানেরও প্রয়োজন একটা এনিমির, এবং সেই এনিমিটা কে? কমন এনিমি মুসলমানদের তো একটাই, ইরান, তাকে বলে ইসরায়েল। কমন এনিমি ইহুদি, কমন এনিমি আমাদের। এবং তার ফলে এটাকেই ক্যাপিটালাইজ করেছে, কারণ ইরানের ভেতরে অবস্থা ভালো তো নয়, তোমরা সবাই জানো, ইকোনমি খুব খারাপ অবস্থা, 40 বছর ধরে চলছে, স্যাংশন চলছে, ফলে ছাড়াবার অবস্থা। ইরান টিকে আছে একমাত্র চুরি করে, তেল বিক্রি করে। বিক্রি করছে কাকে? বিক্রি করছে মূলত চীনকে, বিক্রি করছে ভারতকে, প্র্যাকটিক্যালি সমস্ত স্যাংশন অস্বীকার করে। এই অবস্থায় ইরানের জন্য যুদ্ধ করার কোনো তো অবস্থা তার নেই, কিন্তু তাকে টিকে থাকতে হলে দেখাতে হবে তাকে আমি যুদ্ধ করি। কার বিরুদ্ধে? আমার শত্রু। আমার শত্রু হচ্ছে কি, আগে ছিল আমেরিকা, এখন আমেরিকাকে বলি না, বলি কাকে? ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে। কিন্তু আমার তো করার কিছু নেই, আমি তাহলে দুর্বল। মানে প্রথম কথা হচ্ছে আরব দেশগুলি, মুসলমান দেশগুলি খুব বিভক্ত। যেমন ধরো গাজায় চলছে 6 মাস ধরে যুদ্ধ চলছে, আরব দেশও কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করেছে? কলম্বিয়া করেছে, বলিভিয়া করেছে, তারা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে। একটা মুসলিম আরব দেশ মালয়েশিয়া করেছে, পাকিস্তান, বাংলাদেশ করেছে। কোন একটা আরব দেশ কি করেছে? কোন একটা আরব দেশে কি ফুর্তি কমে? আমি মাঝখানে লিখেছি আমি যে সবচেয়ে, পত্রিকা যদি পড়ো, আরব পত্রিকা পড়ো, কোথাও কিন্তু গাজার খবরটা মুখ্য নয়। আমি কালকে পরশুদিন পড়ছিলাম, প্রধান খবর কি দুবাইতে, এই দুবাইয়ের টার্মিনালে প্রথমবারের মতো ইফতার খাওয়া হচ্ছে।
এটা বিগেস্ট নিউজ পত্রিকায়, মিশরের আল হারাম পত্রিকায় বড় খবরকে আমি লিখেছি। বড় খবর কি, ওখানে ইলেকট্রিক ভেহিকেলের জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছে। বিগেস্ট নিউজ হচ্ছে এগুলি। তার মানে আমরা কনসার্ন নই যে লোক মারা যাচ্ছে মধ্য গাজাতে, আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত। আরব দেশগুলি এতটা বিভক্ত এবং এতটা স্বার্থপর যে তারা বিন্দুমাত্র, আরেকটা কারণ আমি বলি, আমি আগে বলেছিলাম, কেউ চায় না, মধ্যপ্রাচ্যে একটি দেশও নেই যে চায় একটি স্বাধীন গণতান্ত্রিক বহুপাক্ষিক প্যালেস্টাইন। তার কারণটা ভেরি সিম্পল, যদি প্যালেস্টাইনে একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হয়, পাশে হচ্ছে কি মিশর, যে কিনা অত্যন্ত অথরিটারিয়ান কর্তৃত্বপরায়ণ রাষ্ট্র, একনায়কতন্ত্র, সে একনায়কতন্ত্র কি পছন্দ করবে আমার বাড়ির পাশে একটা আরব ডেমোক্রেটিক স্টেট হোক? জর্ডান রাজা এবং কর্তৃত্ববাদী রাজা, সে কি চাইবে বাড়ির পাশে প্যালেস্টাইনে একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট হোক যার প্রভাবে আমার দেশে অশান্তি সৃষ্টি হবে? ফলে কোন আরব দেশ, অনেস্টলি বলি, চায় না প্যালেস্টাইন একটি বহুপাক্ষিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। সেই কারণেই এই এতদিন বছর, এই 70 বছর, 65 সালে যুদ্ধ আগ পর্যন্ত কি ছিল? 67 সালে যুদ্ধ করে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয়। কার দখলে ছিল পশ্চিম তীর? 48 এর পরে জর্ডানের দখলে ছিল। এই যে আমরা বলি গাজা, গাজা কার দখলে ছিল? ইজিপ্টের দখলে ছিল। 67 সালে যুদ্ধের আগ পর্যন্ত, ইসরায়েল দখল করার আগ পর্যন্ত আরবরাই দখল করেছিল। দেশ হবে কোত্থেকে? দোষটা তো আমাদের, আমাদের বলতে পারছি আমি আরব মুসলমানদের। ফলে এবং ইসরায়েলের অ্যাডভান্টেজ নিয়েছে, সুবিধা ভোগ করেছে ইসরায়েল। যেমন ধরো যায়, এখনো করছে। যেমন ধরো যায় আরো কারেন্ট এক্সাম্পল দিই আমি। প্যালেস্টাইন বিভক্ত, একদিকে মাহমুদ আব্বাসের প্যালেস্টাইন অথরিটি, অন্যদিকে হামাস গাজাতে। কথা ছিল কি যে একই নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্ট গঠিত হবে। কিন্তু এই মুহূর্তে মাহমুদ সাহেব দেখলেন যে গাজায় জিতে যাচ্ছে, বা গাজা ইনফ্যাক্ট পুরো প্যালেস্টাইনে জিতে যাচ্ছে হামাস, সঙ্গে সঙ্গে তিনি সেই নির্বাচন বাতিল করে দিলেন এবং হামাস দখল করে নিল গাজা। সে 2006 সাল থেকে মাহমুদ আব্বাস সাহেব বসে আছেন প্যালেস্টাইন অথরিটিতে প্রধান প্রেসিডেন্ট হিসেবে, কোনো নির্বাচন ছাড়া। কোনো নির্বাচনই হয়নি, তার তো কোনো লেজিটিমেসি নেই। ফলে এই যে একটা ইলেজিটিমেট অবৈধ সরকার প্যালেস্টাইনে বসে আছে, কার সাথে তুমি কথা বলবে? কে নেগোশিয়েট করবে? ইসরায়েল কি করলো? গাজাতে যাতে করে এই বিভক্তি অব্যাহত থাকে, সেজন্য গাজাতে কিন্তু হামাসকে টিকিয়ে রেখেছিল একদিন পর্যন্ত বিবি নেতানিয়াহু। কাতার থেকে টাকা আসে ব্যাগে ভরে, ইসরায়েল থেকে ইসরায়েলের প্রধান গোয়েন্দা প্রধান কাতারের দোহাতে যাবেন, দোহাতে মুখোমুখি বসে তাকে টাকা দেওয়া হবে, $1 বিলিয়ন বা হোয়াট এভার দ্য নাম্বার ইজ। টাকাটা তিনি হাতে করে নিয়ে আসবেন এবং টাকাটা তিনি ট্রান্সফার করবেন হামাসকে। কারণটা কি? হামাসকে টিকিয়ে রাখাটা আমার মানে বিবি নেতানিয়াহুর জন্য প্রয়োজন। তাকে দুর্বল হয়ে পড়ে পশ্চিম তীরের প্যালেস্টাইন অথরিটি। আমি বলতে পারি কি, আমি কার সাথে কথা বলবো? এরা তো বিভক্ত। There is no one যার সাথে আমি নেগোশিয়েট করতে পারি। That was his strategy and it worked until 7th October. সেটাই, মানে এই বিষয়টি নিয়ে আসলে আমি সবসময় জি 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 আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে সময়ের প্রেক্ষাপটে প্রতিটি রাষ্ট্রের যেমন ধরন পরিবর্তন হয়েছে, স্বার্থ পরিবর্তন হয়েছে, সময়ের সাথে সাথে তাদের যে স্বার্থগুলো সংশ্লিষ্ট দেশগুলোর ভূমিকা, কিন্তু আরব বিশ্বের ভূমিকাটি নিয়ে সবারই কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই শুরু থেকে ইসরায়েলের জন্ম থেকে শুরু করে 1948 সাল থেকে এখন পর্যন্ত শিয়া সুন্নি সংঘাত সবকিছু। আমি একটু হাসান ভাই একটু জানতে চাই অন্যভাবে, সেটি হচ্ছে আপনি বলছিলেন শুরুতে যে প্রশ্নটি আমার ছিল যে গাজা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্যই কি এখন ইরান ইসরায়েল নিয়ে আমরা আলোচনা করছি কিনা, এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। কারণ গাজার বিষয়টি শুধু আপনি হামাস আব্বাস যেভাবেই বলেন না কেন, মানবাধিকারের ইস্যুটি নিয়ে সবাই কিন্তু আমরা কি বলবো যে কষ্টে আছি। আমরা কখনোই চাই না যে এভাবে মৃত্যু হোক সাধারণ মানুষের। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যে বর্তমান সময়ে ইসরায়েল ইরান নিয়ে আমরা যেভাবে আলোচনা করছি, গাজা ইস্যুটি কি আসলেই একটু ধামাচাপা পড়ে গেল কিনা? তুমি বললে কষ্টে আছি, সুখের কষ্ট। ঘরে বসে টিভিতে কথা বলছি, কষ্টে আছি। রাস্তায় নেমেছি আমরা, আমার সরকারকে চাপ দিয়েছি আমি যে করছে তো, আমরা তো করছি। দুদিন আগে খবর বেরিয়েছে কি, দুদিন আগে খবর বেরিয়েছে ইসরায়েল থেকে দুটি বিমান ঢাকায় বিমানবন্দরে পৌঁছেছে, মানব জমিনে খবর বেরিয়েছে। দেখেছো কি তোমরা? মানে আমাদের সম্পর্ক ঠিকই আছে। আমরা
কয়েক মাস আগে ইসরায়েল থেকে আমরা সার্ভেলেন্স টেকনোলজি কিনেছি। আমরা 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 বলতে পারছি বাংলাদেশ বাংলাদেশে আমাদের কি সম্পর্ক কোনোভাবে ছিন্ন করেছি আমরা? মধ্যপ্রাচ্যের কোন দেশ কি ছিন্ন করেছে? ফলে এই যে বললো কষ্ট পাচ্ছি, মুখে মুখে বলছি আমরা। আসলে কষ্ট পাচ্ছি না। খুশি হচ্ছি। মরুক শালারা প্যালেস্টিনিয়ানরা। প্যালেস্টিনিয়ানরা হচ্ছে মধ্যপ্রাচ্যের ইহুদিরা। ইহুদিরা ১০০০ বছর দেশের বাইরে পালিয়ে বেরিয়েছে। নিজের দেশ থেকে গৃহচ্যুত হয়ে, বাস্তুহারা হয়ে ১০০০ বছর তারা বাস্তুহারা। এই প্যালেস্টিনিয়ানরা হচ্ছে মধ্যপ্রাচ্যের জুস যারা গৃহহারা হয়েছে। মুখে মুখে সহানুভূতি প্রকাশ করেছি আমরা। কিন্তু প্রকৃতপক্ষে তাদের পাশে আমরা দাঁড়াইনি। তাদের পাশে আমরা দাঁড়াইনি। না তার সামাজিক ব্যাখ্যায় আমি যাব না। এটা বাস্তবতা। দাঁড়ায়নি তার প্রমাণ হচ্ছে কি? প্রমাণ হচ্ছে আজকে এই অবস্থা প্যালেস্টিনিয়ানদের। ৩৫,০০০ লোক মারা গেছে। ৩৫,০০০ লোক মারা গেছে। ১.৫ লক্ষ লোক আহত হয়েছে। তার মানে ১.৫ লক্ষ লোক হতাহত হয়েছে। কারো কোনো হেলদোল নেই। ঝগড়া করে কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্ররা। রাস্তায় মিছিল করে কে? জুস বয়েজ ফর পিস নিউ ইয়র্কে, ওয়াশিংটনে। জর্ডানে কটা মিছিল হয়েছে? পাকিস্তানে, বাংলাদেশে কটা মিছিল হয়েছে? মিশরে কয়টা আক্রমণ হয়েছে ইসরায়েলি বা আমেরিকান কি বলে কনসুলেট? আক্রমণ বলতে পারছি আমি, প্রতিবাদ হয়েছে। কিচ্ছু হয়নি। মুখোমুখি হ্যাঁ ঠিক আছে। মানে প্রকৃত কোনো সংহতি প্রকাশ করতে পারিনি আমরা। এটি হচ্ছে মানে মানে এটা হচ্ছে বাস্তবতা। এটা আমি এক্সাম্পল দিই আমি, রোহিঙ্গা। আমাদের বাড়ির পাশের রোহিঙ্গা। কি করেছি আমরা? তাদের একই রকম অবস্থা। এক্সাক্ট একই রকম। এই ১ মিলিয়ন লোক গৃহচ্যুত হয়েছে। আরো ১ মিলিয়ন লোক ডিসপ্লেসড হয়েছে। বিশ্বের মানুষের হৃদয় কি এ নিয়ে কেঁপেছে? তারা কি প্রতিবাদ করে যারা বার্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে? তারা কি বার্মার উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে? তা তো নয়। প্রতিবেশী ভারত, দূরের চীন, গভীর বন্ধুত্বে আবদ্ধ তারা বার্মার সামরিক জান্তার সাথে। আগে হচ্ছে আমার স্বার্থ, আমার ইকোনমিক পলিটিক্যাল স্বার্থ। বড় রাষ্ট্র, ছোট রাষ্ট্র সবাই স্বার্থটাকে ধরে রেখেছে। আর আমরা এই রোহিঙ্গা মনে করো, প্যালেস্টাইন মনে করো, এরা হচ্ছে গিয়ে স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব। এদেরকে স্যাক্রিফাইস করা যায়। কিচ্ছু আসা যায় না বড়দের। ভাষা আমি কঠোর কথা বলে সত্যি না, কথা। না, সত্য কথা। এটি আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত। আমি শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আবারও সেই নির্বাচনে আসবে ২০২৪ সালে। তার কারণটি হচ্ছে ফিলিস্তিনি ইস্যুটি আমরা যারা আমেরিকায় থাকি তাদের মধ্যে বাইডেনের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। তো আপনার কি মনে হয় এই ইস্যুটি আসলে কতটুকু নির্বাচনে প্রভাব ফেলবে? দেখো, সত্যি কথা হচ্ছে এই যে যেহেতু নির্বাচনটা হয় আসলে মাত্র ৭টা ব্যাটল গ্রাউন্ড স্টেটসে, সুইং স্টেটে। জর্জিয়া, উইসকনসিন, পাশের বাড়ি পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া। মিশিগান ইত্যাদি। এই ৭টি স্টেটই আমাদের ফলাফল নির্ধারণ করবে। এবং আমি একটু আগে বলেছি এই ৭টা স্টেটে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিমস এবং আরবসরা থাকে। এই সমস্ত জায়গায় ইতিমধ্যে প্রাইমারি হয়েছে। প্রাইমারিতে রাফলি 15% লোক আনকমিটেড বলেছে। ডেমোক্রেটিক ভোটাররা তারা ভোট দিতে যে বাইডেনকে ভোট না দিয়ে লিখেছে আনকমিটেড। মানে আমি তোমাকে ভোট দিচ্ছি না, তোমার বিরুদ্ধে ভোট দিচ্ছি না আমি, কিন্তু আনকমিটেড, আমি কমিট করছি না। মানেটা কি? যদি এই লোকগুলি 15% বা 20% লোক নভেম্বরের নির্বাচনে বাইডেনের পক্ষে ভোট না দেয়, উইসকনসিনে, মিশিগানে, জর্জিয়াতে, পেনসিলভেনিয়াতে, সেক্ষেত্রে বাইডেনের এই রাজ্যগুলি হারানো খুব সম্ভাবনা আছে। এই রাজ্যগুলি না জিতলে বাইডেন জিতবেন না। দিস ভেরি প্লেন। এবং সে কারণেই আমি বারবার বলেছি যে বাইডেনের যে কণ্ঠস্বর বদলে গেছে খানিকটা হলেও। বাইডেন ৭ই অক্টোবরের পরে ইসরায়েলের সঙ্গে যে পরিমাণ উষ্ণতা দেখিয়েছেন, এখন তো তিনি তা দেখাচ্ছেন। এখন ফোন করে বলছেন থামো, বলছেন তিনি ইসরায়েলকে, বলছেন স্যাংশনস আরোপ করছেন ইসরায়েলের বিরুদ্ধে। এটা মূলত আমাদেরকে লোক দেখানো একটা। কারণ তিনি একদিকে তিনি বলছেন থামো, অন্যদিকে তিনি আবার অস্ত্র পাঠাচ্ছেন, যে অস্ত্র দিয়ে এদেরকে মারা হচ্ছে। তার জন্য ডাইলেমা কোনটা? তার জন্য উভয় সংকটটা কি? পাশের বাড়ি পেনসিলভেনিয়া মনে করো, পেনসিলভেনিয়াতে সিগনিফিকেন্ট নাম্বার অফ মুসলিমস আছে বলেছি তোমাকে আমি। পেনসিলভেনিয়াতে সিগনিফিকেন্ট নাম্বার অফ জুজও আছে, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদিও আছে। যদি বাইডেনের অ্যাকশনের ফলে ইসরায়েল বিপদে পড়ে, জুজরা মনে করে বাইডেনের পক্ষে থাকবে?
আমেরিকার রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ইহুদি ভোটাররা এবং ইহুদি ফিনান্সিয়াররা। ভোটাররা যতই হোক না কেন, ইহুদি ফিনান্সিয়াররা টাকাটা কোত্থেকে আসে? এই যে গত মাসে ২ সপ্তাহ আগে আমাদের রেডিও সিটি মিউজিক হলে $২৬ মিলিয়ন তুললো বাইডেন সাহেব, বাইডেন হ্যারিস জুটি। টাকাটা কোত্থেকে আসছে? এর ৮০% টাকা আসছে মূলত হলিউডের বিভিন্ন এন্টারটেইনমেন্ট হাউসগুলি থেকে, ইন্ডিভিজুয়ালস থেকে, অ্যাক্টররা, প্রোডিউসাররা, ডিরেক্টররা, তারা সবাই ইহুদি, তারা সবাই লিবারাল। এবং তোমরা জানো যে আমেরিকার জুইশ ভোটাররা 80%, 75% ডেমোক্রেটিক। ফলে যদি বাইডেনের অ্যাকশনের কারণে এই 75% ইহুদি ভোটাররা ক্ষিপ্ত হয়, তাহলেও বাইডেনের বিপদ আছে। ফলে বাইডেনকে খুব কেয়ারফুলি হাঁটতে হচ্ছে। তিনি একদিকে রিপাবলিকানদেরকেও ইহুদিদেরকেও খাপাতে পারবেন না, আবার আরবদেরও খাপাতে পারবেন না। তাহলে তিনি কি করবেন? ফলে এই যে সংকটটা, ওর উত্তর আমার জানা নেই। এই উত্তর এক্স্যাক্টলি কি তিনি করবেন আমি জানা নেই। তার জন্য একটাই পথ, যেভাবেই হোক গাজার সংকটটাকে সমাধান করা শান্তিপূর্ণভাবে, ইসরায়েলকে না পরাস্ত করে একটা পথ খুঁজে বার করা, যে পথে গাজার সমস্যাটা সমাধান হবে। ফলে তিনি কি করছেন এটা ভিন্ন প্রসঙ্গ, বা সংক্ষেপে বলি আমি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র একটি ব্লু প্রিন্ট, একটা নীল নকশা তৈরি করেছে। যে নীল নকশার অধীনে পশ্চিম তীরে এবং গাজা একটি অভিন্ন প্যালেস্টিন অথরিটি সরকার গঠিত হবে। তোমরা দেখেছো যে গত মাসে মাহমুদ আব্বাসের সরকার, তার প্রাইম মিনিস্টার পদত্যাগ করেছে, নতুন সরকার তিনি নিয়োগ দিচ্ছেন, টেকনোক্র্যাটিক, পলিটিক্যাল না, অর্থাৎ রাজনৈতিকভাবে নিরপেক্ষ একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটাকে ইসরায়েল গ্রহণ করতে রাজি আছে। ইসরায়েল মনে করবে যে ঠিক আছে, এটা নিউট্রাল গভর্নমেন্ট, আই ক্যান ওয়ার্ক উইথ দেম। একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতায় আসবে উভয় গাজাতে এবং পশ্চিম তীরে, এবং শান্তি রক্ষার জন্য একটি বহু জাতি শান্তি রক্ষা বাহিনী গঠন করা হবে, মূলত আরবদেরকে নিয়ে। মিশর, জর্ডান, ইউএই, এবং সৌদি আরব থেকে, ইভেন পাকিস্তান থেকে হয়তো আসতে পারে, বাট মোস্টলি আরব দেশগুলি থেকে। সাথে থাকবে কি? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অ্যাডভাইজাররা, সোলজার থাকবে না, মার্কিন অ্যাডভাইজাররা থাকবে, এবং মার্কিন যুদ্ধ জাহাজ থাকবে সমুদ্র তীরে। এই প্রস্তাবটা নিয়ে কাজ করছে গত ৩ মাস ধরে ব্লিংকেন, এবং তিনি অনেকটা এগিয়ে গেছেন। এখন থেকে আছে কোনটা? থেকে আছে বিবি নেতানিয়াহু। মার্কিন এই সরকার চায় বিবি ক্ষমতা থেকে সরে যাক, তার জায়গায় উগ্রপন্থী কাজ করা যায় এমন লোক চায়। তুমি দেখেছো যে সিনেটের ফ্লোর থেকে চাক সুমার সাহেব সরাসরি বলেছেন, এটা বলেছে সে, নিশ্চয়ই বাইডেনের সঙ্গে কথা বলে তিনি বলেছেন। এটা হচ্ছে স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের, যে বিবি সরে যাবে, একটি অনেক নমনীয় সরকার ক্ষমতা আসবে, যার সঙ্গে কাজ করা যাবে এই প্রস্তাবটা, এই ব্লু প্রিন্টটা ইমপ্লিমেন্ট করতে। কিন্তু মাঝখানে কি ঘটলো? বিবি এত চালাক লোক, এত ধূর্ত মানুষ, তিনি তার জন্য একটা নতুন লিজ অফ লাইফ, নতুন তিনি জীবন খুঁজে পেলেন, যার ফলে তার আরো কিছুদিন ক্ষমতা থাকা লাগবে। আমি আরো বলি, যদি যুদ্ধ থেমে যায় আগামীকাল, বিবি সাহেবকে কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে তার সমর্থন গাজা যুদ্ধের বাইরে বরঞ্চ 10 থেকে 12%। ফলে তিনি টিকবেন না, এবং তার টেকা না মানে তার নামে 3টে মামলা চলছে, যে মামলায়, দুর্নীতি মামলায় তিনি ফেসে যাবেন এবং জেলে যাবেন, আমাদের ট্রাম্প সাহেবের মতো। ফলে তার স্ট্র্যাটেজিটা কি? তার এই মুহূর্তে ট্যাকটিক্সটা কি? যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, ক্ষমতা থাকতে হবে, যুদ্ধ করে হোক বা নেগোসিয়েশন করেই হোক। এই যে জটিল একটা রাজনৈতিক অবস্থার মধ্যে পড়েছি আমরা, সেই পরিস্থিতির কারণে আমার ধারণা যে আলটিমেটলি যে প্ল্যানটা এঁকেছে বাইডেন প্রশাসন, লিংকন সাহেব, দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড। তবে তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন শান্তি বস্তা, শান্তির একটা অবস্থা ফিরতে হবে। এই জন্য ইরানকে বলা হচ্ছে বারবার, ইরান এসকালেট করো না। বিবিকে বলা হচ্ছে, বিবি এসকালেট করো না। দুই পক্ষকেই বাইডেন সাহেব টেলিফোন করে বা স্টপ স্টপ স্টপ। এবং আমার ধারণা যে যুদ্ধটা এসকালেট করবে না। তবে এটা মাথায় রাখতে হবে যে যুদ্ধ কিন্তু হয় অ্যাক্সিডেন্ট থেকে, প্ল্যান করে নয়। যুদ্ধ ঘটে হঠাৎ করে, কেউ একটা বোমা, যদি একটা বোমা ফাটতো ইসরায়েলের উপরে, এবং ফাটতে পারে, হেজবুল্লাহ আছে, বোমা ছুড়ে মারলো, তার রিয়াকশনটা কি হবে? ভয়াবহ। যুদ্ধটা বিস্তৃত হবে। ফলে অ্যাক্সিডেন্ট হবে না এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু যুদ্ধ কেউ চায় না, তোমাকে এটাই বলতে পারি। কোনো পক্ষেই যুদ্ধ চায় না, এক্সেপ্ট বিবি নেতানিয়াহু।
আমাদের অনেক দর্শক প্রশ্ন করছেন, তাদের মতামত তুলে ধরছেন এবং আপনার ডিসকাশন খুবই পছন্দ করেছেন, সেটিও লিখেছেন। সোহেল চৌধুরীর একটি মন্তব্য আপনাকে আমি একটু দিতে চাই। তিনি বলছেন শুধু আমেরিকা না, এটির খেসারত মানে মূল্য দিবে পুরা বিশ্ব। এই ইসরায়েল ফিলিস্তিন সংকট এবং ইরান সংকটকে ঘিরে। আপনি কি একমত? অফকোর্স, যেমন ধরা যাক যুদ্ধ যদি বাঁধে, হুম, প্রধান ইমিডিয়েট রিয়াকশন কি হবে? তেলের দাম বেড়ে যাবে। অলরেডি আজকে তেলের দাম $3.62 হয়েছে। হুম, হুম, যুদ্ধ না বাঁধতেই এই অবস্থা। যুদ্ধ যদি বাঁধে, প্রধান রিয়াকশন হবে কি? তেলের দাম। তেলের দাম বাড়া মানে সবকিছু বেড়ে যাওয়া। এনার্জির কস্ট বেড়ে যাওয়া মানে প্রতিটি ক্ষেত্রে আমাদের, সবকিছু। ফলে আমাদের বাংলাদেশ, এই যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, খেসারত দিচ্ছে কে? আমরা যে সানফ্লাওয়ার অয়েল আনি, তার 80% হুম, আসতো ইউক্রেন থেকে। আসতে পারছে না। ফলে আমাদের সানফ্লাওয়ার অয়েলের দাম মানে পৃথিবীটা তো একে অপরের সঙ্গে সম্পৃক্ত আমরা। আমরা বলি গ্লোবাল ভিলেজ। কেন বলি? হুম, হুম। সবাই আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। ফলে এক জায়গায় যদি যুদ্ধ হয়, তার প্রতিক্রিয়া অন্যখানে পড়তে বাধ্য। তবে সোহেলকে আমি একটা বলি, আমেরিকা কিন্তু খুব এনজয় করছে এই যুদ্ধটাকে। হোয়াই? এই যে লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, এটাকে বলি আমরা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। মিলিটারি সেই হাইজেনহাওয়ার সাহেব ক্ষমতা থেকে ত্যাগ করার আগে বলে গেছেন, সবচেয়ে বড় ভয় আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স নিয়ে। এই বড় বোয়িং কোম্পানি, বড় ম্যাকডুগাল কোম্পানি, তারাই দুনিয়াটাকে ছড়ি ঘোরায়। এই যে $60 বিলিয়ন আগামীকাল অ্যাপ্রুভ হবে কংগ্রেসে, টাকাটা কই যাবে? টাকাটা ইউক্রেনে যাবে? না, টাকাটা যাবে টেক্সাসে, টাকাটা যাবে ওকলাহোমাতে, যেখানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ফ্যাক্টরিগুলি রয়েছে। সেখান থেকে অস্ত্র কেনা হবে। তার মানে আল্টিমেটলি লাভ হবে বড় অস্ত্র ব্যবসায়ীদের। তাদের কোনো ক্ষতি নেই। যুদ্ধটা আমেরিকার জন্য একটা ব্যবসা। যে ব্যবসায় আমেরিকা লাভবান হয়। ক্ষতি হয় কাদের? আমরা বলি না যে হাতি যখন হেঁটে যায়, মরে কে? উলুখগরা। ঘাস মরে। আমরা হচ্ছি ঘাস। হাতির কিছু গায়ে লাগবে না। অসংখ্য ধন্যবাদ হাসান ফেরদৌস। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আপনার বিশ্লেষণ সবসময় আমি এনজয় করি। সেটি বলার অপেক্ষা রাখে না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে অনেক শুভকামনা। নতুন বছর নতুনভাবে আসুক, অনেক সম্ভাবনা নিয়ে। সেই প্রত্যাশাটি রইলো। আর দর্শকদের জন্য নতুন বছরের শুভেচ্ছা কিছু বলতে চান? সবাইকে অনেক ধন্যবাদ। আসুন শান্তির জন্যে, শান্তি প্রার্থনা করি। প্রার্থনা দিয়ে কতটা হয় জানি না আমি। শান্তির জন্য কমিটেড জন্য আমরা হই। আমাদের ছোট আমাদের ক্ষমতা কম। আমাদের হুম, হুম। সীমিত ক্ষমতার মধ্যে যেন আমাদের আওয়াজটা তুলি আমরা শান্তির পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানবাধিকারের পক্ষে। আমরা দুর্বল বটে, কিন্তু আমাদের সংখ্যা তো আছে। নাম্বারস আর অন আওয়ার সাইড। আমরা অনেক লোক যদি আওয়াজ তুলি, সে আওয়াজটা শুনতে বাধ্য হবে ক্ষমতাবানরা। আসুন আওয়াজটা তুলি। অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং নতুন বছরের শুভেচ্ছাও রইলো এবং একই সাথে দর্শক একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি বলছিলাম যে নূপুর চৌধুরী যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এবং যেটি হট টপিক থাকে মানে একদম গোটা বিশ্ব জুড়ে আমেরিকা, বাংলাদেশ কিংবা যে বিষয়টি নিয়ে আলোচনা হয় সেটিরও চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, আপনারা যদি কোনো বিষয় নিয়ে অংশ নিতে চান সেটি আমাদের লিখে জানাতে পারেন, মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নতুন বছরে অনেক শুভেচ্ছা রইলো। সবার আবারও দেখা হবে আগামী শুক্রবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত ৯টায়। সে পর্যন্ত